নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, মল্লিকার্জুন খাড়গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন। এই চিঠিতে তিনি অনুরোধ করেছেন যে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, যা রাহুল গান্ধীর নেতৃত্বে আগামীকাল শুরু হওয়ার কথা, এবং সেখানে বাংলার পক্ষ থেকে যাতে কোনো রকম বাধা না আসে এই কর্মসূচিতে, সেই অনুরোধই করেছেন মল্লিকার্জুন খাড়গে। রাজ্যের ন্যায় যাত্রায় নিরাপত্তা চেয়েছেন। অর্থাৎ আমরা শুরুতেই দুদিন আগে যেটা দেখেছিলাম যে এই ন্যায় যাত্রা কিন্তু বাংলায় বাধা পেয়েছিল, এবং যেটা জানা যাচ্ছিল যে এই কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়িতে যে সভা করা হবে, সেখানে কিন্তু পুলিশ বলেছে সেই সমস্ত জায়গায় সভা করার অনুমতি পুলিশ দেয়নি, পুলিশ তাতে বাধা দেয়। সেই জায়গা থেকে যাতে এই ন্যায়যাত্রা বাধাপ্রাপ্ত না হয়, তার জন্যই অনুরোধ করেছেন মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে। আরো বিস্তারিত তথ্য জেনে নেব। আমাদের বিশেষ প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, মল্লিকার্জুন খাড়গে টেলিফোনে রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, তোমার কাছে এটা জানতে চাইবো, মল্লিকার্জুন খাড়গে তিনি যেটা চিঠিতে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যাতে এই ন্যায় যাত্রার যে কর্মসূচি তা যেন বাধাপ্রাপ্ত না হয়। আর কি রয়েছে ওই চিঠিতে? একদমই, দেখো, পশ্চিমবঙ্গে পুলিশই যে বাধার মুখে মানে যে চিঠি তিনি দিয়েছেন, তাতে যেটা উল্লেখ রয়েছে যে পুলিশের পারমিশন এখনো পর্যন্ত শিলিগুড়িতে সভার জন্য দেওয়া হয়নি, এবং সেখানে কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়, তিনি চিঠির শুরুতেই এই যাত্রার কি উদ্দেশ্য, এই যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে বিজেপিকে পরাজিত করার জন্য গোটা দেশ জুড়ে এই যাত্রার যে প্রতিচ্ছবি ভারত জোড়ো যাত্রার সময় এসেছে, তার উল্লেখ যেমন করেছেন, ঠিক তেমন ভাবেই বিরোধী শক্তিদের কিভাবে বিজেপি এখানে দমানোর চেষ্টা করছে, তা অসমের পুলিশের জুলুমবাজি আমরা দেখেছি। সেখানে যাত্রাকে কিভাবে তারা বাধা দিয়েছে। তাই বাংলায় প্রবেশ করার পর যেদিনকে বক্সিঘাটে পতাকা হস্তান্তর হয়, সেখানেও কিন্তু পুলিশের উপস্থিতি ছিল না। অর্থাৎ কোথাও এই যে ভিড় সামলানোর জন্য যে রাজ্য পুলিশের উপস্থিতি, তার আবেদন করতে কিন্তু মল্লিকার্জুন খাড়গে নিজে এই চিঠি দিয়েছেন, এবং চিঠি শেষে তিনি এটাও উল্লেখ করেছেন যে গান্ধী পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, তাই তার মনে হয়েছে যে ব্যক্তিগত স্তরে তার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত। মল্লিকার্জুন খাড়গে এই উল্লেখও কিন্তু চিঠিতে করেছেন যে সিকিউরিটির তরফ থেকে যেমন, সুরক্ষা ব্যবস্থার দিকটা থেকে যেমন রাজ্য প্রশাসনের কাছে চিঠি গিয়েছে পারমিশন চাওয়ার জন্য, ঠিক তেমন ভাবে মল্লিকার্জুন খাড়গে নিজে এই চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন, যাতে তিনি আবেদন করেছেন যাতে সুশৃঙ্খল ভাবে বাংলায় আগামী যে কদিন যাত্রা থাকবে, তাতে যাতে কোনো পুলিশি বাধা না আসে বা প্রশাসনের মদত সহযোগিতা চেয়ে কিন্তু এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন। ধন্যবাদ সুচন্দ্রিমা। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। অর্থাৎ এই যে ন্যায় যাত্রা এবং একে ঘিরে যে কর্মসূচি, তাতে যাতে কোনো বাধা না আসে, প্রশাসন যাতে সহযোগিতা করে, তারই অনুরোধ করে মল্লিকার্জুন খাড়গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। এবার আপনাদের জানাই, জয়রাম রমেশ কংগ্রেস সাংসদ, তিনি যেটা বলছেন যে এই যে ন্যায় যাত্রায়, তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে তিনি স্বাগত জানিয়েছেন, এই যাত্রায় যুক্ত হতে বলেছেন। কি বলেছেন জয়রাম রমেশ, আসুন শুনি। She has always ended by saying that her priority is to defeat the BJP, which is also the priority for the Congress and the India group. She has never wavered, and she has never stopped from reiterating this determination of hers to fight the BJP. We are also determined to fight the BJP. Now, different voices are being heard, but I think ultimately what the Congress president and the West Bengal chief minister will talk to each other and arrive at, right now we are trying to resume the Bharat Jodo Nyaya Yatra tomorrow. We would be delighted, we would be privileged to have her presence in the Bharat Jodo Nyaya Yatra if it is possible. জয়রাম রমেশের বক্তব্য আপনাদের শোনালাম। এবার আপনাদের শোনাবো 24 তারিখ তার প্রশাসনিক সভায় যুক্ত হওয়ার আগে তিনি যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চপারে ওঠার আগে, সেই সময় তিনি বলেছিলেন যে এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা, এখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তিনি কোনো আমন্ত্রণ পাননি। শোনাবো কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 24 তারিখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছে,
জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। মল্লিকার্জুন খাড়গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি দিয়েছেন, আপনাদের জানিয়ে রাখি যে শিলিগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে যে সভাগুলো হওয়ার কথা, পুলিশের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি। তারপর মল্লিকার্জুন খাড়গে আজকে যে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি অনুরোধ করেছেন যাতে প্রশাসন সহযোগিতা করে এই ন্যায় যাত্রা এবং কোথাও যাতে ন্যায় যাত্রা বাধাপ্রাপ্ত না হয় তার জন্য অনুরোধ করেছেন মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে চিঠি দিয়ে। আর এই গোটা বিষয় নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। এখন মল্লিকার্জুন খাড়গেজি কোনো চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করব না, এটি মুখ্যমন্ত্রীর বিষয়। কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি যদি ইন্ডিয়া জোটকে সুষ্ঠুভাবে রাখার কাজে মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতৃত্ব সময় দেন, তাদের দলটাকে অটুট রাখার কাছে এখানে ভারত জোড়ো বলে রাহুল রাস্তায় নামবেন আর ওখানে ওই মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাবেন, তো এই ঘর সামলানোর কাজটায় যদি বেশি সময় দেন তাহলে মনে হয় মল্লিকার্জুন খাড়গে তাঁর এবং জোটের বেশি উপকার করবেন। দ্বিতীয় কথা, মল্লিকার্জুন খাড়গে নিশ্চয়ই সেই সমীক্ষাটাও করেছেন যে পশ্চিমবঙ্গে যেখানে জোড়ো বলে কোনো কর্মসূচি হতে চলেছে, কংগ্রেস তো সিপিএম আর আইএসএফ এর সঙ্গে জুড়ে ছিল, শূন্য পেল কেন? তো এই আত্মসমীক্ষাটাও নিশ্চয়ই মল্লিকার্জুন খাড়গে করবেন যে দলের সঙ্গে দল জুড়ে ছিল, তো তিনটি দল জুড়ে ছিল, তাতেও বিধানসভায় শূন্য পেয়েছে কেন, তাহলে এটা করবেন। আর তৃতীয় বিষয় হলো অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খাড়গে সাহেবের লোকসভা দলনেতা এবং পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, যে লাগাতারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন, বিজেপির দালালি করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, উৎসাহ করছেন ইন্ডিয়া জোটের মধ্যে, সেই বিষয়ে তার মন্তব্য কি, তার বক্তব্য কি, তাদের তো দুঃখ প্রকাশ করা উচিত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কি বক্তব্য এই নিয়ে আপনাদের শোনালাম। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। আজই বিহার রাজনীতির ক্লাইম্যাক্স, এই প্রশ্ন কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে বিহারে আরজেডি এবং জেডিইউ যে জোট কার্যত কিন্তু সেটা আজকের মতো শেষ হয়ে যেতে পারে, এরকমই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই ইঙ্গিতই মিলছে, যেমনটা আমরা গতকাল থেকেই দেখছিলাম যে ক্রমশই কিন্তু এই প্রশ্নই জোরালো হচ্ছে। বিজেপির সঙ্গে জোট বাঁধছেন নীতিশ কুমার, যত সময় গড়াচ্ছে তত তীব্র হচ্ছে এই জল্পনা। আজই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন সূত্রের খবর এবং দুপুরে আমরা জানি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আরজেডির। সমর্থন তুলে নিন দাবি আরজেডি মন্ত্রী বিধায়কদের। বিজেপির সঙ্গে হাত মেলালে রবিবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার, এমনই সম্ভাবনা, এমনই অনেক প্রশ্ন উঠছে। ফের উপমুখ্যমন্ত্রী হবেন কে? সুশীল মোদী। লোকসভা নির্বাচনের আগে ফের জাতীয় রাজনীতির চর্চার শিরোনামে নীতিশ কুমার এসে গেলেন। গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে চর্চা হচ্ছে এবং শেষ পর্যন্ত সময় যত এগোচ্ছে ততই কিন্তু এই সম্ভাবনায় জোরালো হচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কাল থেকে এই প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছিল যে বিহারের রাজনীতিতে পট পরিবর্তন ক্রমশ কিন্তু যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাই কিন্তু শিলমোহর পড়তে চলেছে, তাই তো? দেখো, এখনো পর্যন্ত পরিস্থিতি যা, তাতে আমাদের কাছে শক্তপোক্ত প্রমাণ বলতে আরজেডির একটা বৈঠকের খবর রয়েছে, যেখানে আরজেডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে নীতিশ কুমারের নানান আচরণে বিরক্ত আরজেডি বিধায়করা নীতিশ কুমারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আরজেডির বিধায়কদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত দায়িত্ব লালু প্রসাদ যাদব অর্থাৎ পার্টির সুপ্রিমো, রাষ্ট্রীয় জনতা দল, এই দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদবের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। সাধারণত দলগুলো এরকমই করে, নিজেরা আলাপ আলোচনা করার পরে নেতার ওপরে বা নেতৃত্বের ওপরে ছেড়ে দেয়
পরবর্তী পদক্ষেপ নেবার দায়, সেটাই হয়েছে। কিন্তু এই যে মিটিংটা করতে হলো তাতে বোঝা গেল যে একটা ঘটনা সত্যিই ঘটতে শুরু করেছে। এদিকে বিজেপিরও বৈঠক হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈঠক, আজকে শনিবার রবিবার কালকেও হওয়ার কথা, এবং জেডিইউর বৈঠকও হচ্ছে। এই পরিস্থিতিতে যদি নীতিশ কুমার সত্যি সত্যি জোট ছেড়ে চলে যান, তাহলে মহারাষ্ট্রের সরকার যেভাবে ফেলা হয়েছিল বিজেপি এবং হিন্দুত্ববাদী শিবির থেকে, সেই রকম আরেকটি ঘটনা বিহারে ঘটতে চলেছে বলে অনেকে আশঙ্কা করছেন। একদমই, অবশ্যই সময় যত এগোবে ঠিক কোন পথে এই পরিস্থিতি দাঁড়ায় গিয়ে কি অবস্থান নেন সকলে, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। মনোজ ঝা কি বলেছেন একবার শোনাবো এবং তারপর বিরতিতে যাব এবং এই আলোচনা নিয়ে ফিরবো, দেখে নিন। बैठक बहुत सकारात्मक हुई, अलग अलग पहलुओं पे चर्चा हुई। हमारे पूरे विधानमंडल दल की बैठक थी। राष्ट्रीय अध्यक्ष लालू प्रसाद जी भी थे, डिप्टी सीएम साहब थे, प्रदेश अध्यक्ष जी थे, राष्ट्रीय प्रधान महासचिव थे और एक एक विधायक और विधान पार्षद। बैठक में समकालीन राजनीति में जो चल रहा है हर मुद्दे पे चर्चा हुई। যেমনটা বলছিলাম, এই আলোচনা নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনায় ছিলাম, আজই কি বিহার রাজনীতির ক্লাইম্যাক্স, প্রশ্ন এটাই এখন। কথা বলবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। আশিস দা, যে প্রসঙ্গে ছিলাম আমরা, নীতিশ কুমার তিনি যদি আজকে ইস্তফা দেন, যার সম্ভাবনা একদম জোরালো, সেক্ষেত্রে পদত্যাগের পর যে যে প্রক্রিয়া রয়েছে সে ব্যাপারে যদি একটু বলেন। সাধারণত এক্ষেত্রে যেটা হয় যে রাজ্যপালের কাছে ব্যক্তিগতভাবে যান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের হাতে নিজের কলমে সই করা চিঠি তুলে দেন, এবং সাধারণত পরবর্তী সরকার গঠনের দাবিও যদি তিনি জানান, তাহলে ওই একই সঙ্গে আরেকটি চিঠি রাজ্যপালকে দেন, যে চিঠিতে গরিষ্ঠতার দাবি করা হয়। এক্ষেত্রে গরিষ্ঠতার দাবি করতে গেলে বিজেপির দলনেতা, বিজেপির বিধায়কদের দলনেতা এবং তার নিজের দল জনতা দল ইউনাইটেডের দলনেতা, এই দুই দলনেতার স্বাক্ষরিত চিঠি রাজ্যপালের কাছে দিয়ে বলবেন যে মশাই, আমার এখানে গরিষ্ঠতা আছে, 122 জন বিধায়কের দরকার হয়, এই দেখুন আমি তালিকা দিয়েছি এবং তাদের দলের নেতারা সই করেছেন, এই তালিকায় 122 জনের বেশি বিধায়ক রয়েছে। এখনো পর্যন্ত সাধারণ পাটিগণিতে যে হিসেব, তাতে বিজেপির 78 জন, নীতিশ কুমারের দল জেডিইউর 45 জন, হিন্দুস্তান আওয়াম মোর্চা বা হাম পার্টির 4 বা 5 জন এবং একজন নির্দল, এই মিলিয়ে 128 বা 129 জনের পাটিগণিতের হিসেবে সমর্থন পেতে পারেন যদি নীতিশ কুমার শিবির বদলান। সুতরাং সেই চিঠি দিতে পারেন। এইবারে আরজেডি, তারা হচ্ছে বিহারের সবথেকে বড় দল, 79 জন বিধায়ক, তারাও রাজ্যপালকে গিয়ে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ার দাবি জানাতে পারেন। এরপরে পরিস্থিতিটা রাজ্যপালের হাতে চলে যায় যে রাজ্যপাল কাকে ডাকবেন, সবথেকে বড় জোটকে না সবথেকে বড় দলকে। সবথেকে বড় দল হলে আরজেডিকে সরকার এইভাবেই যেমনটা বললেন আশিস দা, এইভাবেই কিন্তু প্রক্রিয়া এগোবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। অবশ্যই সময় যত এগোবে ঠিক ছবিটা কি দাঁড়ায় চোখের সামনে ভেসে উঠবে, আপনাদেরও আমরা আপডেট দিতে থাকবো। আপাতত নিয়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর 4টের চারদিক নিয়ে। এবার যে খবরে নজর রাখবো, ইন্ডিয়া জোটে টানাপোড়েনের মধ্যেই কিন্তু উত্তরপ্রদেশে ঐক্যের ইঙ্গিত মিলছে। অর্থাৎ খবর কি না, পশ্চিমবঙ্গ এবং বিহারে ধাক্কা খেলেও দেশের বৃহত্তম রাজ্য, জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশে লোকসভা ভোটে আসন সমঝোতার পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়ার শরিক দলগুলি এবং লোকসভা ভোটে উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে 11টি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন, কংগ্রেসের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সমঝোতা, 11টি আসন থেকে শুরু হচ্ছে এই প্রবণতা জয়ের পথে আরও অগ্রসর হওয়ার সমীকরণের সঙ্গে আত্মপ্রকাশ করবে। আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য নিউজরুম থেকে আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অঙ্কুর দা, সেক্ষেত্রে অখিলেশের এই যে ঘোষণা, তাহলে কি ইন্ডিয়া জোটে এটা ঐক্যের ইঙ্গিত আমরা বলতে পারি? হ্যাঁ, সেটা খানিকটা অবশ্যই একটা পজিটিভ বিষয়, ইতিবাচক দিক, যে অন্তত লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের মতো একটা রাজ্য, যে রাজ্যকে বলা হয় যে দিল্লি পৌঁছানোর সিঁড়ি, সেখানে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে একটা প্রাথমিক কথাবার্তা হলো। এর আগে কংগ্রেস সেখানে 2019-এ 6.5% ভোট পেয়েছিল, 17.5%-এর মতো ভোট পেয়েছিল সমাজবাদী পার্টি। 2019-এ সেখানে কংগ্রেস পেয়েছিল একটি আসন, আর 2014 আর 2019 দুবারই সেখানে সমাজবাদী পার্টি সেখানে
পেয়েছিল 5টা আসন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস খুব বেশি আশা করেছিল এমনটা নয়। তবে এই 11 আসন দেওয়ার পেছনে অখিলেশ যাদবের বক্তব্য যে পিডিএ এই ফরম্যাটেই তারা এগোচ্ছেন, এটাকে সামনে রেখে, অর্থাৎ পিছড়ে, দলিত এবং অল্প সংখ্যক এদের কথা বলেই সামনের ভোটে এগিয়ে আসবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ইন্ডিয়া জোট, সঙ্গে আরএলডিও রয়েছে। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে এবারে কিন্তু 15ই জানুয়ারি ঘোষণা করে দিয়েছিলেন মায়াবতী যে তিনি কোনো বিরোধী জোটে নেই। ফলে সেক্ষেত্রে মায়াবতী যে আসনগুলি 11টি আসনে কংগ্রেসকে ছাড়া হবে, সেখানে তিনি সমাজবাদী পার্টি বা কংগ্রেসের ভোটে কতটা ভাগ বসাবেন এবং আদৌ ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশে মানে সমস্যার মুখে পড়বেন কিনা, এবং পাশাপাশি 11টি আসনের থেকে আরও বেশি আসন সলমান খুরশিদের নেতৃত্বে কংগ্রেসের এই আসন ভাগাভাগির নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে তারা আরও বেশি আসন চাইবে কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে মধুবন্তী। একদমই ধন্যবাদ অঙ্কুর। কথা বললাম আমার সহকর্মী আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ অখিলেশ যাদব আজকে তার এক্স হ্যান্ডেলে যে টুইট করেছেন সেখান থেকে যা স্পষ্ট হলো তারই বিশ্লেষণ করলেন অঙ্কুর। এখন সময় হয়ে গেছে একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, কলকাতা হাইকোর্টে বিচারাধীন মেডিকেলের সংরক্ষিত আসনে ভর্তির দুর্নীতি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ। হাইকোর্টে চলা 2 বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্বে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এবং স্থগিতাদেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বিশেষ বেঞ্চের সোমবার মামলার পরবর্তী শুনানি। 2 বিচারপতির দ্বন্দ্ব, মেডিকেলে ভর্তি মামলা, বিচার প্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ। গত 24 ও 25 জানুয়ারি মেডিকেলের সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে শুরু হয় বেনজির দ্বন্দ্ব। এক নজরে দ্বন্দ্বের ঘটনাক্রম। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হতেই ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে মেডিকেলে ভর্তি হওয়া 14 জন প্রার্থীর হদিশ পায় রাজ্য পুলিশ। এমন আরও প্রার্থীর খোঁজ করতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। স্থগিতাদেশ হয় ডিভিশন বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, সিঙ্গল বেঞ্চের রায়ের প্রতিলিপি এবং মেমোরেন্ডাম অফ অ্যাপেল বা আরজি পত্র ছাড়া ডিভিশন বেঞ্চ কিভাবে আবেদন শুনল ও রায় দিল? একক বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশকে মান্যতা দেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম অ্যাডভোকেট জেনারেলের নজিরবিহীন বিতর্ক, বিচারপতি সৌমেন সেন সম্পর্কে মন্তব্য ও ডিভিশন বেঞ্চের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে রায়ের প্রতিলিপি পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। রায়ের প্রতিলিপি দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের এখতিয়ার থেকে শিক্ষা মামলা স্থানান্তরিত হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বিশেষ বেঞ্চ গঠিত হয়। দ্বন্দ্বের বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এলে দায়ের হয় স্বতঃপ্রণোদিত মামলা। পাশাপাশি ডিভিশন বেঞ্চের রায়কে নস্যাৎ করে দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। শনিবার সকালে শুরু হয় বিশেষ বেঞ্চে মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসু। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, তিনি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায়কে অমান্য করে ফের নির্দেশিকা জারি করেছেন। আমরা সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। তুষার মেহতা, সলিসিটর জেনারেল, বলেন, বাড়ি ভাঙার মতো মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতি বা শংসাপত্র জাল বিষয়টি এমন কোনো আর্জেন্ট বিষয় নয় যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মৌখিক সওয়ালের ভিত্তিতে ডিভিশন বেঞ্চকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতে হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এই বিশেষ বেঞ্চ অবশ্যই আপনাদের এই সকল বিষয়গুলি পরবর্তী শুনানির দিন বিচার প্রক্রিয়া চলার সময় গ্রহণ করবে। আদালতের নির্দেশ। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত কলকাতা হাইকোর্টে বিচারাধীন সমস্ত মামলার বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরেই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। কলকাতা হাইকোর্টে যে সমস্ত আবেদনকারীরা মামলা দায়ের করেছিলেন তারা চাইলে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় সংযুক্ত হতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন। রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের দায়ের করা মামলার আবেদনকারীদের নোটিশ জারি করতে হবে। সোমবার মামলার পরবর্তী শুনানি। 2 বিচারপতির বেনজির দ্বন্দ্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। আইনজীবী মহলের মতে সাধারণ মানুষের কাছে বিচার বিভাগের প্রক্রিয়া নিয়ে সংশয় বাড়ল। কলকাতা টিভি। এই প্রতিবেদনে গোটা বিষয়টা পরিষ্কার হলেও এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ কান্তিদা, তাহলে একটা বিষয় যে এই যে সুপ্রিম কোর্টে শনিবার পরপর কি হলো সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন এবং পরবর্তী শুনানির ক্ষেত্রে কি হতে পারে।
দেখো, কলকাতা হাইকোর্টে যে বেনজির যে দুই বিচারপতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে ছুটির দিনে শুনানি হলো। হ্যাঁ, সেই দুই বিচারপতির দ্বন্দ্বকে কেন্দ্র করে গত 24 এবং 25শে জানুয়ারি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে যে তরজা চলে, অর্থাৎ একে অপরের রায়কে খারিজ বা করার যে তরজা চলে, এবং যে নির্দেশিকা কলকাতা হাইকোর্টের সার্ভারে আসে, তাতে যেটা উঠেছিল যে প্রাথমিকভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে 14 জনের চাকরি বাতিলের পর তিনি মনে করেছিলেন যে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে সংরক্ষিত আসনে ভর্তির ক্ষেত্রে যে শংসাপত্র দেওয়া হয়েছে, সেই শংসাপত্রগুলি জাল, অর্থাৎ সেই জাল শংসাপত্রের বিষয়টি রাজ্যের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই তিনি মনে করেছিলেন যে এতে আরও অনেক তথ্য বেরোতে পারে বা আরও অনেক জাল শংসাপত্র বেরোতে পারে, এবং এর পেছনে একটা অর্থনৈতিক লেনদেন থাকারও সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলি মাথায় রেখেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিলেন, এবং পরবর্তীকালে তার নির্দেশের সঙ্গে সঙ্গেই কিন্তু রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল ডিভিশন বেঞ্চে যায় এবং মৌখিক নির্দেশের মাধ্যমেই কিন্তু তার উপরে স্থগিতাদেশ হয়, যেটা পরবর্তীকালে। আপনাকে একটু বিরত করছি, আমরা আরো একটি এই মুহূর্তের বড় খবরে নজর রাখতে চলেছি, অবশ্যই এই আলোচনায় ফিরবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি হাওড়ার উদয় নারায়ণপুরের খবর, যেখানে জানা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও করা হয়েছে। ঠিক কি পরিস্থিতি তার ছবি আপনাদের দেখাচ্ছি। এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। গত 19 তারিখে আমাদের জেলা নেতৃত্বে অবস্থান, আমাদের জেলা নেতৃত্ব এখানে ছিল, আমাদের মন্ডল সভাপতি, সেই মন্ডল সভাপতিকে ডেকে আনে ভাই, সেই মন্ডল সভাপতির বাড়িতে আমাদের জেলার নেতারা এবং রাজ্যের নেতা তুষার দাও ছিলেন, তারা একটা বৈঠকে বসেছিলেন। তখন তৃণমূল কংগ্রেসের কিছু দেশদ্রোহী তারা এসে তারা সেখানে ঝামেলা করে বলে এখানে মিটিং মিছিল করা যাবে না, বিজেপির মিটিং মিছিল করা যাবে না। কেন এখানে বিজেপির মিটিং মিছিল করা যাবে না? কেন তৃণমূলের নেতারা এই কথা বলছেন? তোমার বাপের জমি নাই নাকি এখানে মিটিং? রাজ্যটাকে কিনে নিয়েছো? আরে কে ভোটে জিতেছে? আজকে এখানে বিধায়ক জিতেছে, চুরি করে জিতেছে। আমি আমার কর্মীদেরকে বলছি, আপনার এখানকার বিধায়কের যত চুরির ব্যাপার আছে, সেই চুরির তথ্য প্রমাণ সহ আমার কাছে নিয়ে আসুন। সেটা আমি সব নিয়ে গিয়ে সিবিআই এর কাছে দেবো, ইডির কাছে দেবো। তুলে নিয়ে যেতে কিভাবে হয়, আর যে সমস্ত তৃণমূলের গুন্ডারা দূর থেকে দেখছো, পরিষ্কার বলে যাচ্ছি, সময় কিন্তু ঘুরছে। 2 মাস পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকবে। পুলিশ তখন এরকম যেভাবে এখন তোমরা 5,000 টাকা ফেলেছে, পুলিশ এবার ধোক্কা দিচ্ছে, ধোক্কা দিচ্ছে। বাড়ির মা-বোনদেরকে বলে দিও যে আমাদের যদি কিছু হয়ে যায় কান্নাকাটি করো না, তখন কিন্তু ছাড়বো না, কিন্তু পরিষ্কার বলে দিলাম। এখনো সময় আছে, পার্টি করো, পার্টি করে কেউ মানা করেনি, তৃণমূল করো, জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান দাও, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে করো, আমরা উঠে দেবো। পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষ, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্ত, তৃণমূলের এই চক্রান্তকে আমরা করলে পরিষ্কার বলছি, সময় মতো কিন্তু আমি মাস্টারমশাই হিসেবে স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, অনেক বেয়াদব ছাত্র দেখেছি। সব সোজা করতে কিভাবে জানা হয় আমার জানা আছে, অনেক সোজা। তাই পরিষ্কার বলে যাচ্ছে, রাজনীতি করার হলে রাজনীতি করুন, কেউ মানা করে। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগতে পারে, চোরকে ভালো লাগতে পারে, কিন্তু করতেই পারে, অসুবিধা কি আছে? আজকে আমার কর্মীরা যখন পোস্টার লাগাতে যাচ্ছে, আমার
তৃণমূল নেতা, জালি ডিগ্রির নেতা, জালি টিএসসি, বালি চোর। আর এখন জিজ্ঞেস করে এসে সুকান্ত মজুমদার তো 4.5 বছর এমপি আছে। অন্যান্য আরো খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি হাওড়ার উদয়নারায়ণপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। উদয়নারায়ণপুর, সেখানে থানায় ডেপুটেশন জমা বিজেপির। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই কর্মসূচি। সর্বশেষ পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আখতারুল খান, আমাদের প্রতিনিধি। আখতারুল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি কারণে এতটা উত্তেজনা তৈরি হলো? একদমই এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। এটা বলে রাখি প্রথমে, যেটা আজকে বিজেপির উদয়নারায়ণপুর থানা ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছিল বিজেপি, সেখানে নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে হাওড়ার যে জয়পুর থেকে বাইক মিছিল করে উদয়নারায়ণপুরে প্রবেশ করে, তারপরে প্রায় 1 কিলোমিটার দূর থেকে তিনি মিছিল করে আসছিলেন। তারপরে যখন থানার সামনে আসে, থানার সামনে আসতে গেলে যখন প্রথমে থানার ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা, যখন তাদেরকে বাধা দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গ্রিল ছিল, সেই গ্রিল ভেঙে থানার মধ্যে প্রবেশ করতে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে একেবারে পুরো ধন্যবাদ পুরো ঘটে যায়। এই মুহূর্তে একেবারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো বিজেপির রাজ্য সভাপতি আমরা সুকান্ত মজুমদারকে বক্তব্য রাখতে দেখছি, কি বলেছিলেন তিনি, যদি একটু স্পষ্ট করে আমাদের বিস্তারিত জানাও। তিনি মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন যে রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা শাসক দল অর্থাৎ তৃণমূলের কাছে আক্রান্ত হচ্ছে, পুলিশ নিশ্চিত হয়েছে, পুলিশ কোন রকম প্রতিবাদ করছে না। পাশাপাশি রাজ্যের সামগ্রিক ঘটনা ঘটছে, সেখানে তো বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে পুলিশ কোন রকম প্রতিবাদ করছে বা পুলিশ তৃণমূলের ভূমিকা পালন করছে, এরকমই অভিযোগ তুলছেন। তবে আজকে যে থানা ঘেরাও কর্মসূচি ছিল, সেই থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উদয়নারায়ণপুর থানার সামনে যে ধন্যবাদ কাণ্ড, সেটা কিন্তু বলা হয়। একটা বিষয় বলো, এই যে থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হলো এবং পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পুলিশের ভূমিকা এবং পুলিশের বক্তব্য ঠিক কি? পুলিশের ভূমিকা যেটা, পুলিশ সম্পূর্ণভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, যে রোকার চেষ্টা করে। যখন তাদেরকে প্রথমে তারা থানার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু থানার যে গেট ছিল লোয়ার গেট, সেই লোয়ার গেট যখন বন্ধ ছিল, সেই গেট ভেঙে থানার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। তখনই পুলিশ যখন বাধা দিতে যায়, সেই বাধা দিতে গেলেই তখন ধন্যবাদ পরিস্থিতিতে, তারপর পরে পুলিশের সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এই মুহূর্তে একেবারে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে। আখতারুল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এমনটাই আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন, কিন্তু কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি আপনারা ছবিতেই বুঝতে পাচ্ছেন, ছবিতেই স্পষ্ট। থানা ঘেরাও কর্মসূচি এবং যাকে ঘিরে একেবারে ধুমধুমার কাণ্ড। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি আখতারুল খানের সঙ্গে এবং এই মুহূর্তে 3টি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড। সুকান্ত মজুমদার তিনি এই কর্মসূচির নেতৃত্ব দেন এবং তিনি তার বক্তব্য রাখেন। সব মিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক, এমনটাই জানতে পারলাম প্রতিনিধির কাছ থেকে। 4টে চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।